পলাশপুর নামক এক গ্রামে একটি থানা ছিল, যার নাম ছিল নন্দনালী থানা। আর এই গ্রামের মানুষদের মনে এক ধারণা ছিল পুলিশের চাকরি মানেই চোর, ডাকাত, খুনি আসামিদের নিয়ে কারবার। তাই গ্রামের মানুষেরা সাধারণত ঝামেলার ভয়ে পুলিশকে এড়িয়েই চলত। সেই থানার বড়বাবু ছিলেন ভূপেনবাবু। প্রতিদিনের মতো আজও ভূপেনবাবু অফিসের কিছু কাজ নিয়ে ব্যস্ত। ঠিক এমন সময় তার হেড কনস্টেবল প্রফুল্ল তাকে এসে বলে, স্যার, নদীঘাটে একটা লাশ ভেসে উঠেছে। দেখো, কেউ যদি চিনতে পারে তো ভালো, আর যদি না চিনতে পারে তাহলে লাশটাকে নিয়ে আবার নদীতেই ভাসিয়ে দাও, বুঝলে? পাশের কয়েকটা গ্রামে ভীষণ বন্যা হওয়ার কারণে এখন মাঝে মধ্যেই নদীতে দু একটা লাশ ভেসে আসে। তাই পুলিশ এখন এই বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামায় না। পরের দিন সকালে ভূপেনবাবু অফিসের কিছু কাজে ব্যস্ত। ঠিক সেই সময় প্রফুল্ল হন্তদন্ত হয়ে এসে বলল, স্যার, গতকালের লাশটা আবার নদীঘাটে ভেসে উঠেছে। কি কি বলছো তুমি? আচ্ছা, মনে হয় নদীতে ভাসতে ভাসতে এদিকে চলে এসেছে। ঠিক আছে, ওটাকে আবার নদীতেই ভাসিয়ে দাও। ঠিক আছে স্যার। প্রফুল্লকে আজ বড় চিন্তিত লাগছে। আগে তো ওকে এত চিন্তা করতে দেখিনি। কে জানে কি ব্যাপার। পরের দিন ভূপেনবাবু অফিসে বসে যথারীতি নিজের কাজকর্ম করছে। ঠিক এমন সময়, স্যার, অদ্ভুত ঘটনা, ওই লাশটা আবার নদীঘাটে ভেসে উঠেছে। ঠিক আছে, গাড়ি বের করো, আমিও একবার লাশটাকে দেখতে চাই। এক প্রকার বাধ্য হয়ে ভূপেনবাবু এবার ঠিক করলেন সে নিজে গিয়েই লাশটাকে দেখবে। নদীঘাটে পৌঁছে ভূপেনবাবু লাশটাকে বেশ কয়েকবার ভালো করে পর্যবেক্ষণ করে সেটাকে নিজে দাঁড়িয়ে থেকে নদীতে ভাসিয়ে দেয়। কিছুক্ষণ পর আস্তে আস্তে লাশটা তাদের দৃষ্টি সীমানা থেকে অনেক অনেক দূরে ভেসে চলে যায়। কিন্তু ভূপেনবাবুর মনে একটা সন্দেহ সেই থেকেই যায়। তার ঠিক পরের দিন ঠিক একইভাবে লাশটা আবার নদী ঘাটে ভেসে ওঠে। কিন্তু এবার আর প্রফুল্ল খবর দিতে আসেনি। এবার খবর দিলেন ভূপেনবাবুর সহকারী রমেশবাবু। তাই তারা দুজনেই নদীর ঘাটে চলে গেলেন লাশটাকে পর্যবেক্ষণ করতে। আরে, এটা কিভাবে সম্ভব? রমেশ, একবার প্রফুল্লকে ডেকে পাঠাও তো। আগে স্যার, আমি আজও এই লাশ দেখেছি, কিন্তু আপনাকে কিছু বলিনি, কারণ আমার মনে হচ্ছে লাশের সাথে হয়তো কোনো ভৌতিক ব্যাপার জড়িয়ে আছে। স্যার, আপনিও এই লাশ নিয়ে বেশি টানাটানি করবেন না। কি ভূত? বোকার মতো কথা বলো না তো। যাও, বডিটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। তদন্ত করলেই ভূত নাকি সব সত্যি বেরিয়ে যাবে, বুঝলে? ঠিক আছে স্যার। কিন্তু প্রফুল্লর কথা শুনে রমেশের কেমন যেন একটা সন্দেহ হলো। স্যার, আপনি একটা জিনিস ভেবে দেখেছেন? এই লাশটা নিয়ে সবথেকে বেশি উৎসাহী ছিল আমাদের প্রফুল্ল। কিন্তু যখনই আমরা এটা নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিলাম, ঠিক তখনই প্রফুল্ল আমাদের ভূতের ভয় দেখাচ্ছে। তুমি ঠিকই বলেছো, প্রফুল্লকে নিয়ে আমাদের ভাবতে হবে, কিন্তু এখনো তার সময় আসেনি। রমেশ, তুমি এক কাজ করো, এই গ্রামের সমস্ত চৌকিদার আর দফাদারদের খবর দাও। এই লাশটার ফটো আশেপাশের যত পুলিশ স্টেশন আছে সব জায়গায় পাঠিয়ে দাও। দেখো কোনো ডিটেলস পাওয়া যায় কিনা বা কেউ চিনতে পারে কিনা, বুঝলে? এই বলে ভূপেনবাবু চলে যাওয়ার পর ঠিক তখনই একজন চৌকিদার এসে বললেন, আগে হুজুর, আমি এই লাশটাকে চিনতে পেরেছি। এই মৃত ব্যক্তির নাম বংশীবদন সাঁতরা। ইনি গত 5 দিন ধরে নিখোঁজ। এনার স্ত্রী সন্তানেরা এনার খোঁজ করলেও সেভাবে আগ্রহী না, কারণ ইনি খুব যাত্রা পাগল লোক তো। আর এই যাত্রার জন্য ইনি যখন তখন বিনা নোটিশে উধাও হয়ে যেত। আবার 1-2 মাস পর বাড়িও ফিরে আসতেন। তবে স্যার, এই বংশীবাবু কিন্তু খুব ভালো মানুষ, কারো সাথে পাছে থাকতেন না। চৌকিদারের মুখে সব কথা শোনার পর বংশীবদনের স্ত্রী সন্তানদের খবর দেওয়া হলো। স্যার, আমার স্বামীর নিখোঁজ হওয়ার আগের দিন ওনার খুড়তুতো ভাই বিকাশের সাথে খুবই ঝামেলা হয়েছিল। বিকাশ খুব একটা ভালো লোক ছিল না।
সারাক্ষণ মদ খেয়ে মাতলামি করে বেড়াতো। সংসার নিয়ে তো কোনো চিন্তা ভাবনাই ওনার থাকতো না। ওনার নিখোঁজ হওয়ার ঠিক আগের দিন ছিল লক্ষ্মীপুরের হাট। ওই হাটে বিকাশ মদ খেয়ে বোতল হাতে নিয়ে বংশীবাবুকে রীতিমতো আঘাত করতে আসে, আর রীতিমতো শাসিয়ে যায় যে সে নাকি তাকে খুন করতে চায়। স্যার, আমাদেরকে এক্ষুনি লক্ষ্মীপুর যেতে হবে। ওখানে গিয়ে কয়েকজনকে জিজ্ঞাসা করলেই আমরা হয়তো আসল খুনিকে পেয়ে যাব। এই বলে ভূপেনবাবু ও রমেশবাবু দুজনেই লক্ষ্মীপুর গ্রামে চলে গেলেন। গ্রামে পৌঁছানোর সাথে সাথে তারা গ্রামের লোককে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো। হুজুর, বংশীকর ভাই খুন করেছে, ও সব পারে, আজ তো মাতাল একটা। তোমরা কেউ সাক্ষী হবে? হুজুর, আমরা তো শুধু শুনেছি। কে দেখেছে তাহলে? আগে হুজুর, দেখেছে শুধু কালু ডোমের ছেলে যতীন। কনস্টেবল, যাও যতীনকে ধরে নিয়ে আসো। ভূপেনবাবুর কথা শুনে সবাই জোর করে যতীনকে ধরে নিয়ে আসে। সে রীতিমতো ভয়ে কাঁপছিল। যতীন, তোমার কোনো ভয় নেই, তুমি যা দেখেছো সবকিছু আমাদের খুলে বলো। স্যার, আমি যাত্রা খুব ভালোবাসি, আর বংশীবাবুর হাত ধরেই আবার যাত্রা দলে আসা। আর সেদিন বংশীবাবুর সাথে যখন তার ভাই বিকাশের ঝগড়া হচ্ছিল, সেই সময় আমি ওখানেই ছিলাম এবং তাদের ঝগড়া থামাতেও এগিয়ে গিয়েছিলাম। সেই ঝামেলার পর বংশীবাবুর ভাই তো আমাকে খুব করে শাসিয়েও ছিল। এর বেশি আমি আর কিছু জানি না স্যার। এই কথা শুনে রমেশবাবু, ভূপেনবাবু এবং গ্রামের সমস্ত লোক বংশীর বাড়ির দিকে যেতে থাকে। ঠিক সেই সময় এই খবর জানতে পেরে বংশীর ভাই বিকাশ ঘন জঙ্গলের দিকে পালাতে লাগলো। তাকে দেখে গ্রামের লোকজন বলে উঠল, ওই তো বিকাশ পালাচ্ছে। রমেশ, কনস্টেবল, শিগগিরই যাও, বিকাশকে ধরে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে রমেশবাবু আর কনস্টেবল বিকাশকে ধরার জন্য ঘন জঙ্গলে ঢুকে গেল এবং কিছুক্ষণ পর তারা ফিরে এসে ভূপেনবাবুকে বলল, স্যার, লোকটা বড়ই ঘুঘু, মালটা নদীর সাঁতরে পালিয়ে গেল। এদিকে ইতিমধ্যে ময়নাতদন্তের রিপোর্টও চলে এসেছে। সেই রিপোর্ট অনুসারে তার মাথায় প্রথমে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে, তারপর কাঁচ জাতীয় কিছু জিনিস তার পেটে ঢুকিয়ে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু তার শরীরে অ্যালকোহল জাতীয় কোনো কিছু পাওয়া যায়নি, পাওয়া গেছে কেরোসিন। দীর্ঘ 1 মাস হয়ে গেল, বিকাশকে এখনো পর্যন্ত কেউ ধরতে পারেনি, তাই কোনো সিদ্ধান্তও নেওয়া যাচ্ছে না। ইতিমধ্যে রমেশ খবর নিয়ে এলো, স্যার, আমাদের প্রফুল্লর সাথে বিকাশের একটা সম্পর্ক আছে, আর প্রফুল্ল বিকাশের বাড়িতেও গিয়েছিল। ভূপেনবাবু রমেশের মুখের সমস্ত কথা শুনে প্রফুল্লকে ডেকে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো। আর প্রফুল্ল বলল, স্যার, বিকাশের স্ত্রী আমার দূর সম্পর্কের মাসি হয়, কিন্তু আজ পর্যন্ত আমি একবারই ওদের বাড়ি গিয়েছিলাম, কিন্তু স্যার এই বংশীকে আমি চিনি না। ঠিক সেই সময় এক মহিলা থানাতে এসে উপস্থিত হলেন। তিনি ভূপেনবাবুকে বললেন, স্যার, আমি পদ্ম, যতীনের স্ত্রী। আজ থেকে 7 দিন হবে আমার স্বামী নিখোঁজ। ভূপেনবাবু চিন্তায় পড়লেন এবং বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, আমরা দেখছি। ঠিক তার পরদিন সকালে খবর এলো যতীনের স্ত্রী মারা গেছে। সে বিষ খেয়ে আত্মহত্যা করেছে এবং তার হ্যান্ড নোটে লেখা ছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কিছুদিন পর প্রফুল্লও নিখোঁজ হয়ে যায়। এইসব দেখে ভূপেনবাবু রমেশকে বলে উঠল, রমেশ, যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে খুঁজে বার করো। তার কিছুদিন পর হঠাৎ একদিন ভোরবেলায় প্রফুল্ল বিকাশকে ধরে নিয়ে এলেন ভূপেনবাবুর কাছে। আমি দাদাকে খুন করিনি স্যার, আমার দাদা খুব ভালো মানুষ। আমি সেদিন রাগের মাথায় খুন করব বলেছিলাম, কিন্তু স্যার কাউকে খুন করার সাহস নেই আমার মধ্যে, বিশ্বাস করুন। আর যতীনের ব্যাপারেও আমি কিছু জানি না স্যার। খুন করার পর সব খুনেরাই বলে, আমি খুন করিনি, আমি কিছু জানি না। ভালোই ভালোই সব সত্যি বল, তা না হলে আমি খুব ভালো করে জানি
কিভাবে সব সত্যি বার করতে হয়, বুঝলি? ভূপেনবাবুর শত চেষ্টা করার পরেও বিকাশ কিছুতেই তার এই খুনের দোষ স্বীকার করে না। স্যার, আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি দাদাকে খুন করিনি, আমি কিছু জানি না। এসব শুনে ভূপেনবাবুও কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। কয়েকদিন পর এক চৌকিদার খবর নিয়ে এলেন, হুজুর, আমি এই কুঞ্জপুর হাটে নিজের চোখে যতীনকে দেখেছি। এ কথা শুনে ভূপেনবাবু রাতের বেলায় কয়েকজন কনস্টেবলকে নিয়ে কুঞ্জপুর হাটে গেলেন। ওখানকার কয়েকজনকে জিজ্ঞাসা করতেই তারা বলে দিল যতীন কোথায় আছে। তাদের কথা অনুযায়ী ভূপেনবাবু সেখানে গিয়ে যতীনকে ধরে নিয়ে আসে। কিরে, আর কত পালাবি? তোর খেলা তো এবার শেষ, হ্যাঁ? চল, অনেক মাল খেয়েছিস, এবার একটু জেলের ভাত খাবি। ধরার সঙ্গে সঙ্গে যতীন হাউমাউ করে কাঁদতে শুরু করে এবং বলে ওঠে, বাবু, আমার ফাঁসি দিন, আমি বংশী বাবুকে খুন করেছি। হ্যাঁ, সে তো আমরা জানি, কিন্তু এবার সত্যি করে বলতো কেন করলি এই খুনটা? স্যার, যাত্রা দলে কাজ করার বড়ই ইচ্ছে করতো আমার। আর আমি যাকে এ ব্যাপারে বলতাম সেই বলতো বংশীবাবুর সাথে আমাকে কথা বলতে। আমি একদিন গেলাম বংশীবাবুর সাথে কাজের কথা বলতে। তখন তিনি আমাকে বললেন যদি আমি পদ্মকে বিয়ে করি তাহলেই তিনি আমাকে যাত্রা দলে কাজ দেবে। আমি মূর্খ মানুষ বংশীবাবুর কথা শুনে পদ্মকে বিয়ে করে ফেললাম। হ্যাঁ, বুঝলাম, কিন্তু পদ্মকে বিয়ে করার সাথে তোর এই খুনের কি সম্পর্ক? ঠিক করে বল। আগে স্যার, পদ্ম হলো যাত্রা দলের মালিকের মেয়ে। হঠাৎ করে একদিন পদ্মর বাবা মারা যায়, আর সেই থেকেই বংশীবাবু যাত্রা দলের মালিক হয়ে ওঠে। আর তার সাথে সাথে পদ্মর সাথে বংশীবাবুর একটা সম্পর্কও তৈরি হয়। আর দুর্নামের ভয়ে তিনি পদ্মকে আমার সাথে বিয়ে দিয়ে দেয়। তারপর হঠাৎ একদিন আমি পদ্মকে খুব সাজতে দেখে জিজ্ঞাসা করলাম, কারোর জন্য সেজেছ সুন্দরী? যার জন্য সেজেছি সে তো স্ত্রী সন্তানদের নিয়ে দিব্যি সংসার করছে, আর আমাকে গচিয়ে দিয়ে গেছে একটা অশিক্ষিত মাতার লম্পটির হাতে। দুঃসালা, কেউ আবার বিয়ে করে? এই আমি চললাম, আর ফিরবো না। ও চাঁদ, আমার কি অপরাধ তুমি বলে দাও। ও চাঁদ, আরে, এটা যতীনের গলার আওয়াজ না? অপরাধ তুমি বলে দাও। কিরে, তুই আবার মদ খেয়েছিস? হ্যাঁ, তোর জন্য তোর বউ কত কষ্ট পায় তুই জানিস? দেখ, এভাবে নিজের জীবনটা নষ্ট করে দিস না। আমাকে এসব কথা বলার তুই কে? আমার বউয়ের ব্যাপার আমাকে বুঝিয়ে দে। আমিই বলবো, কারণ তোর মতো মাতাল এই লোক সমাজের বোঝা। চুপ, একদম চুপ, মুখ বন্ধ কর তো। এই শুনতে খারাপ লাগছে? নিজের দিকে তাকা। সারাদিন যে মদ খেয়ে ঘুরিস, লজ্জা করে না? চুপ কর, একদম চুপ কর। তুই আমার জীবন নষ্ট করেছিস। আজকে আমি তোকে একবারে শেষ করে দেবো তোকে আজকে আমি। কি করবো এবার আমি? আমাকে এক্ষুনি লাশটাকে লুকাতে হবে। কেউ আসার আগে আমাকে লাশটাকে লুকাতেই হবে। সব শেষ, কেউ এবার কিচ্ছু জানতে পারবে না। তুই শুরু করেছিলি বংশী, এখানে আমার কোনো দোষ নেই। আমার আর বাঁচার ইচ্ছা নেই স্যার। ওকে আপনি ফাঁসি দিন আমাকে আপনি স্যার। ফাঁসি তো তোর হবেই, আপাতত জেলে চল। সব দোষ প্রমাণ হওয়ার পর যতীনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। কিন্তু ভূপেনবাবুর কাছে একটা বিষয় আজও অজানা, যে লাশটা
বারবার স্রোতের বিপরীতে কিভাবে ভেসে আসতো ওই ঘাটে? তাহলে বংশীর অতৃপ্ত আত্মাই কি বিচারের জন্য লাশটাকে ঘাটে নিয়ে আসতো? শব্দ